নৌকরির জন্য ঘুরে বেড়াচ্ছিল এক গরিব ছেলে। কোটিপতি মেয়েটি বলল, আমার সঙ্গে চলো। তারপর যা ঘটল, মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, সেই রাতে লখনৌ শহরের হাওয়ায় অদ্ভুত ঠান্ডা ছিল। ঘড়িতে রাত প্রায় 2:30 বাজছিল। রাস্তাগুলো খালি ছিল না, কিন্তু প্রতিটি গাড়ি এমনভাবে বেরিয়ে যাচ্ছিল যেন কারোর কোনো পরোয়া নেই। আর সেই লখনৌ শহরের বাসস্ট্যান্ডের এক কোণে একটা ছেলে 2 হাতের আঙুল ঘষছিল। ঠান্ডার জন্য নয়, বেপসিয়তের জন্য। তার নাম অমিত। বয়স আনুমানিক 25-এর কাছাকাছি। মুখে পড়াশোনার চমক ছিল, কিন্তু চোখে অনেক রাতের ঘুম ছিল না। শার্ট ঠিকই ছিল, কিন্তু কলারটা একটু পুরনো। পকেট পরিষ্কার ছিল, কিন্তু কিনারাগুলো ঘষা। আর জুতোর তলা যেন প্রতিদিনের লড়াইয়ের সাক্ষী। অমিত জেবে হাত ঢোকাল। 2টো কয়েন ক্ষণক্ষণ করে উঠল। শুধু এটুকুই। সে তার ফোনের স্ক্রিন দেখছিল। নেটওয়ার্কের লাইনগুলো ওপর নিচ করছিল। তারপর হঠাৎ স্ক্রিনে মা লেখা দেখা গেল। তার গলা শুকিয়ে গেল। কলটা ধরতেই ওপাশ থেকে এক মহিলার ক্লান্ত গলা ভেসে এলো। বেটা, তুই ঠিক তো আছিস? অমিত নিজের শ্বাস সামলাল। হ্যাঁ মা, আমি ঠিক আছি, তুমি বলো। কিছুক্ষণ চুপচাপ। তারপর মায়ের গলা ভেঙে গেল। বেটা, তোর বাবার ওষুধ আজ শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছে ওষুধ মিস হলে শ্বাস আরও ভারী হয়ে যাবে। অমিত চোখ বন্ধ করে ফেলল। তার মুখে এমন ভাব এলো যেন সে কাউকে কাঁদতে না দেখে নিজের ভেতরে কিছু ভাঙতে শুনেছে। কত কত লাগবে মা? সে আস্তে আস্তে জিজ্ঞেস করল। বেটা, আমি কিছু চাই না, শুধু জিজ্ঞেস করছি, তুই খিদে পাওনি তো? অমিত হাসতে চাইল, কিন্তু গলায় কিছু আটকে গেল। সে মিথ্যে বলছিল, কারণ মাকে সত্যি বললে মা আরও দুর্বল হয়ে পড়বে। না মা, এখানে সব ঠিক আছে। কাল ইন্টারভিউ আছে, চাকরি পাক্কা হয়ে যাবে, তারপর সব হয়ে যাবে। ওপাশ থেকে মায়ের গলা এলো, ভগবান তোকে মজবুত রাখুক বেটা, তুই শুধু ইমানদার থাকিস। কল কেটে গেল। আর বন্ধুরা, কল কাটতেই অমিতের হাতে ফোন আর রইল না, যেন তার হাতে দায়িত্বের পাহাড় এসে পড়েছে। সে উঠে দাঁড়াল। রাতের বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে পায়ে হাঁটতে লাগল। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, তার পা থামতে জানে না। পরের দিন সকালের হালকা আলো ছড়িয়ে পড়ছিল। শহর ধীরে ধীরে জাগছিল। অমিত সোজা একটা বড় অফিসের সামনে পৌঁছে গেল, যেখানে গেটে বড় বোর্ড লাগানো, ওয়াক ইন ইন্টারভিউ টুডে। অমিতের চোখে চমক এলো। সে লাইনে দাঁড়িয়ে গেল। লাইনটা লম্বা। কারো হাতে ফাইল, কারো হাতে ল্যাপটপ ব্যাগ, কারো মুখে আত্মবিশ্বাস। আর অমিতের হাতে একটা সাধারণ ফাইল, যেটাতে সে রাতে বাসস্ট্যান্ডে বসে রেজিউমে ঠিক করেছিল। কিছুক্ষণ পর গার্ড এলো আর বলল, যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স নেই তারা ভেতরে যাবে না, সময় নষ্ট করবেন না। অমিতের বুক ধক করে উঠল। তবুও সে এগিয়ে গেল। আস্তে বলল, স্যার, আমি ফ্রেশার, কিন্তু আমি খুব মেহনত করব। গার্ড উপর থেকে নিচ পর্যন্ত দেখল। মেহনত এখানে স্যালারি দেওয়ার লোকেরা বসে আছে, দান করার লোক নয়, সাইড হট। আর বন্ধুরা, সেই এক লাইন অমিতকে পিছনে ঠেলেনি, সেটা তাকে ভেতর থেকে ধাক্কা দিল। অমিত কোনো তর্ক করল না, সে শুধু ফাইলটা বুকে জড়িয়ে সেখান থেকে সরে গেল। কিন্তু তার চোখ কাঁদল না। সে নিজের ভেতরের একটা আওয়াজ চাপা দিল, না অমিত, এখনও নয়, আগে চাকরি, তারপর চোখের জল। সে সেখান থেকে বেরিয়ে আরেকটা অফিসের দিকে চলল। তারপর তৃতীয়, চতুর্থ। কোথাও বলল রেফারেন্স লাগবে, কোথাও বলল ফি জমা করো তবেই ইন্টারভিউ হবে, কোথাও বলল তোমরা তো রোজ আসো, রোজ চাও। দুপুর হতে না হতেই সূর্য তীব্র হয়ে গেল। অমিতের খিদে বাড়তে লাগল। সে একটা চায়ের দোকানে থামল। গুনে দেখল 1 কাপ চায়ের টাকা আছে, কিন্তু পেটের খিদে চা দিয়ে মেটে না। সে চায়েওয়ালাকে বলল, ভাইয়া, আধা কাপ দাও। চায়েওয়ালা একটু নরম ছিল, সে কিছু না বলে আধা কাপ দিয়ে দিল। অমিত চা খাচ্ছিল, আর ঠিক তখনই তার নজর সামনে এক বুড়ো মানুষের ওপর পড়ল। বুড়োর শ্বাস খুলে খুলে আসছিল, হাত কাঁপছিল, পানি খুঁজছিল, কিন্তু তার কাছে কোনো বোতল ছিল না। অমিতের কাছেও কিছু ছিল না। তবু সে নিজের আধা কাপ চা রেখে দোকানদারকে বলল, ভাইয়া, এর জন্য 1 বোতল পানি দাও। দোকানদার বলল, টাকা? অমিত জেব টোকাল। কয়েনও শেষ। সে ফাইলের মাঝ থেকে একটা 10 টাকার নোট বের করল, যেটা হয়তো অটোর জন্য বাঁচিয়ে রেখেছিল। এটা নাও। বুড়ো পানি খেল, কাঁপা হাতে অমিতের দিকে তাকাল। ব্যাটা, তুই নিজেই তো খিদে পেয়েছিস মনে হচ্ছে। অমিত শুধু হালকা হাসি দিল। খিদে তো রোজ লাগে দাদা, কিন্তু আজ তুমি আগে।
আর বন্ধুরা, ঠিক সেই মুহূর্তে অমিত জানতেও পারেনি যে সেই রাস্তার ওপারে একটা কালো লাক্সারি গাড়ির ভেতর কেউ তাকে দেখছিল। গাড়ির কাজ একটু নামল। একটা মেয়ে, খুব শান্ত মুখ, খুব ক্লাসি লুক, কিন্তু চোখে অদ্ভুত উদাসীনতা। সে অমিতকে দেখল। তারপর বুড়োকে পানি খাওয়াতে দেখে তার মুখে 1 সেকেন্ডের জন্য এমন ভাব এলো যেন সে ভাবছে এই ছেলেটা গরিব হতে পারে, কিন্তু ছোট নয়। গাড়ি এগিয়ে গেল, কিন্তু সেই নজর সেখানেই রয়ে গেল। অমিত আবার উঠল। এখন তার কাছে টাকা নেই, কিন্তু আশা এখনও ছিল। সে একটা ছোট অফিসের বোর্ডের দিকে গেল, যেখানে লেখা ছিল জব কনসালটেন্সি, তুরন্ত চাকরি 100% গ্যারেন্টি। অমিত ভেতরে ঢুকল। ভেতরে একটা মোটা লোক বসেছিল, সাদা শার্ট, গলায় চেন, মুখে বানানো হাসি। হ্যাঁ ভাই, চাকরি চাই? সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করল। অমিত বলল, হ্যাঁ স্যার, যে কোনো চাকরি, শুধু স্যালারি সময় মতো পাই। লোকটা অমিতের ফাইল উল্টে দেখল, তারপর বলল, হয়ে যাবে, কিন্তু আগে রেজিস্ট্রেশন ফি লাগবে। কত? অমিত জিজ্ঞেস করল। লোকটা এমনভাবে বলল যেন খুব ছোট কথা। মাত্র 2000। আর অমিতের কানে যেন সন্ন্যাসী ঢুকে গেল। তার কাছে 2000 তো দূরের কথা, 200ও ছিল না। সে আস্তে বলল, স্যার, এখন আমার কাছে নেই, পরে দিতে পারি? লোকটার মুখ বদলে গেল। চাকরি চাই তো টাকা লাগবে, বুঝলে? অমিত বাইরে বেরিয়ে এলো। ধূপ তীব্র হয়ে গিয়েছিল, আর তার ভেতরে আরও তীব্র জ্বলছিল। সে রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। তার কাছে কোনো পথ দেখা যাচ্ছিল না। আর ঠিক সেই সময় সেই কালো লাক্সারি গাড়িটা কিছুটা দূরে এসে আস্তে থামল। এবার কাঁচ পুরো নামল। মেয়েটির গলা খুব শান্ত ছিল, কিন্তু কথাগুলো ভারী। তুমি রোজ এভাবেই ঘুরে বেড়াও? অমিত চমকে উঠল। সে প্রথমবার তার দিকে তাকাতে পারল। মেয়েটির চোখে অহংকার ছিল না, শুধু গভীর বোঝা পড়া ছিল। অমিত 1 সেকেন্ডের জন্য চোখ নামিয়ে নিল, আর খুব আস্তে বলল, চাকরি চাই, ভিক্ষা চাই না। আর বন্ধুরা, ঠিক সেই এক লাইনে মেয়েটির শ্বাস যেন থেমে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অমিত নিজেকে সামলে নিয়ে আবার এগিয়ে চলল। মেয়েটি গাড়িতে বসে রইল, আর অমিতের পিঠের দিকে তাকিয়ে রইল। কারণ এখন গল্পে নতুন একটা জিনিস যুক্ত হয়ে গেছে, একজন কোটিপতি মেয়ের নজর আর একজন গরিব ছেলের আত্মসম্মান। খ্যার বন্ধুরা, অমিতের সেই লাইন, চাকরি চাই, ভিক্ষা চাই না, মীরার মাথায় গুনগুন করতে লাগল। কিন্তু এখন তার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছিল। কিন্তু মীরার নজর এখনও রিয়ার মিরারে সেই ছেলেটাকে খুঁজছিল, যে না ফিরে তাকিয়ে, না অভিযোগ করে শুধু এগিয়ে যাচ্ছিল। মীরার কাছে এটা নতুন ছিল। এতদিন সবাই তার সামনে মাথা নত করেছে, তার পরিচয়ের সামনে ঝুঁকেছে, কিন্তু এই ছেলে তাকে দেখেও নি, শুধু নিজের ইজ্জত ধরে এগিয়ে গেছে। মীরা ড্রাইভারকে বলল, গাড়ি আস্তে চালাও। অমিত জানতেও না কেউ তাকে দেখছে। সে পরের অফিসের দিকে এগোচ্ছিল, শার্টের হাতা গুটিয়ে নিয়েছে যেন নিজেকে বোঝাচ্ছে, থাকলে হেরে যাব। পরের অফিসটা একটা মলের ভিতরে ছিল। এসির ঠান্ডা হাওয়া, চকচকে মেঝে, আর রিসেপশনে বসা মেয়েটির নজর। অমিত খাইল এগিয়ে দিল। মেয়েটি উপর না তাকিয়েই বলল, অ্যাপয়েন্টমেন্ট? না, ওয়াক ইন ইন্টারভিউ, ফ্রেশার। হ্যাঁ, মেয়েটি হালকা হাসল। সেটা হাসি ছিল না, একটা অভ্যাস। এইচআরের সাথে দেখা করতে হলে আগে টেস্ট ফি লাগবে। অমিত জিজ্ঞাসা করল, কত? 500। অমিত মাথা নাড়ল। তার কাছে এখন মাথা নাড়া ছাড়া আর কিছু ছিল না। সে বাইরে বেরিয়ে এলো। মলের বাইরে আবার ধূপ চোখে লাগতে লাগল। ঠিক তখন সামনে থেকে আরেকটা ছেলে বেরিয়ে এলো, হাতে একই ফাইল, মুখে একই হতাশা। অমিত তাকে জিজ্ঞেস করল, ভাই, কিছু হলো? ছেলেটা হেসে বলল, এখানে চাকরি পাওয়া যায় না দোস্ত, এখানে আশা বেচা হয়। আর এই লাইনটা অমিতের ভেতরে কোথাও গেঁথে গেল। মীরা এসব দেখছিল। গাড়ির ভেতর বসে তার প্রথমবার মনে হল, শহরে গরিব ছেলেরা শুধু বেকার থাকে না, তারা রোজ অপমানিত হয়। সে ফোন বের করল, একটা নাম সার্চ করল, রবি জব কনসালটেন্সি। তারপর সেই অফিসের দিকে তাকালো যেখানে অমিত কিছুক্ষণ আগে গিয়েছিল। মীরার মুখে প্রথমবার কঠোরতা ফুটে উঠল। সেই সন্ধ্যায় অমিত আবার সেই কনসালটেন্সিতে গেল, কারণ এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না। রবি চেয়ারের হেলান দিয়ে বসেছিল। তো এসে গেছ? সে ব্যঙ্গ করে বলল। টাকা এনেছ? অমিত চোখ নামালো। স্যার, এখনও পুরো নেই, কিন্তু যদি একটা সুযোগ দেন। রবি হাত তুলে থামিয়ে দিল। দেখো, এখানে সমাজসেবা হয় না, চাকরি চাইলে সিস্টেম ফলো করো।
অমিত চুপ করে রইল। রবি গলা নামিয়ে বলল, আজ রেজিস্ট্রেশন বরিয়ে দিলে কালই কল আসবে, নইলে লাইনে 1000 লোক আছে। অমিত বাইরে বেরিয়ে এলো। সে দেয়ারে ঠেস দিয়ে দাঁড়াল, চোখ বন্ধ করল, আর প্রথমবার তার ভেতর থেকে একটা আওয়াজ এলো, ইজ্জত দিয়ে কি খিদে মেটে? ঠিক তখন পেছন থেকে কেউ বলল, তুমি যদি চাও তাহলে একটা কাজ আছে। অমিত চমকে উঠল, পেছন ফিরে দেখল সেই মেয়ে মীরা, প্রথমবার গাড়ি থেকে বাইরে দাঁড়িয়ে, সাদা কিন্তু দামি কাপড়, মুখে শান্তি, চোখে সরলতা। আমি তোমাকে চাকরি দিচ্ছি না, মীরা স্পষ্ট করে বলল, আমি শুধু একটা কাজ দিতে চাই। অমিত সোজা তাকাল, কাজটা কি? মীরা বলল, একদিনের কাজ, কোনো ফি নেই, যদি ঠিকঠাক করো তাহলে পরে কথা হবে। অমিত 1 সেকেন্ড ভাবল, তারপর বলল, যদি কাজটা মেহনতের হয় তাহলে আমি রাজি। মীরা হালকা হাসল। কাল সকাল 8টায় এই ঠিকানায়। সে একটা কার্ড এগিয়ে দিল। অমিত কার্ডটা নিল। নাম পড়ল মীরা সেট। অমিত কিছু জিজ্ঞেস করার আগেই মীরা গাড়িতে উঠে বসল। মীরা চলে যাওয়ার কয়েক ঘন্টা পর সেই রাতে অমিত একটা সস্তা ধর্মশালার বাইরে বসেছিল। জেব খালি, পেট খালি, কিন্তু মনে একটা হালকা আলো ছিল। ওদিকে মীরা তার আলিশান বাড়িতে, বড় ঘর, দামি ফার্নিচার, কিন্তু মন অস্থির। ডাইনিং টেবিলে তার বাবা বিক্রম সেট বসেছিলেন। আজ এত দেরি কেন? তিনি জিজ্ঞেস করলেন। মীরা বলল, শহর দেখছিলাম। শহর দেখতে এত সময়? তাদের গলায় সন্দেহ ছিল। মীরা কিছু বলার আগেই বিক্রম সেট বললেন, মীরা, মনে রেখো, আমরা ভাবনায় সিদ্ধান্ত নিই না। মীরা প্রথমবার চোখ তুলে তাকাল। আর যদি ভাবনাই কারো শেষ ভরসা হয়? বিক্রম শেঠ চুপ করে গেলেন, কিন্তু তাদের মুখে বিরক্তি স্পষ্ট ছিল। পরের দিন সকাল 7:30টায় অমিত সেই ঠিকানায় পৌঁছে গেল, একটা বড় ওয়্যারহাউস। বাইরে কোনো বোর্ড নেই। সে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভেতর থেকে মীরা বেরিয়ে এলো। সময়ের পাবান্ধ, সে বলল। অমিত বলল, খিদে সময় দেখে না। মীরা কিছু বলল না, শুধু দরজা খুলে দিল। আজকের কাজ এটা। মীরা বলল, এই ওয়্যারহাউসের ইনভেন্টরি চেক করতে হবে, কিছু গণ্ডগোল আছে, দেখতে হবে কোথায়। অমিত মাথা নাড়ল। কাজ শুরু হয়ে গেল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। অমিত বিনা বিরতিতে কাজ করে গেল, না পানি চাইল না বিশ্রাম। দুপুরে একটা বক্স পড়ে গেল, ভেতর থেকে কিছু টাকা বেরিয়ে এলো। অমিত তৎক্ষণাৎ তুলে নিল, এক একটা গুণে বক্সে রেখে দিল। মীরা দূর থেকে সব দেখছিল। সন্ধ্যা হতে অমিত ক্লান্ত হয়ে গেল। মীরা কাছে এলো। ক্লান্ত হয়ে গেছ? সে জিজ্ঞেস করল। অমিত কপালের ঘাম মুছল। না, আজ নিজের উপর ভরসা হল। মীরা প্রথমবার গভীর শ্বাস নিয়ে বলল, আজকের কাজ এখানেই শেষ। কিন্তু অমিত, একটা প্রশ্ন করি? জি। আজ যদি তোমাকে ওই টাকাগুলো পিতে, তুমি কি করতে? অমিত না ভেবেই বলল, বাবার ওষুধ কিনতাম, কিন্তু মেহনত ছাড়া কখনো নয়। মীরা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিজের মনে হালকা হাসল। আমার জন্য এখনও সময় আছে। আর বন্ধুরা, ঠিক এই একটা জবাব মীরার ভেতরে কিছু পাকা করে দিল। পরের 2 দিন অমিত একই কাজ করতে লাগল, কখনো গোডাউন, কখনো ডেলিভারি লিস্ট, কখনো স্টোর রুম। কাজ ছোট ছিল, কিন্তু দায়িত্ব বড়। মীরা তাকে সরাসরি চাকরি দিচ্ছিল না, সে দেখছিল এই ছেলে সুযোগ পেলে কি হয়। পরের দিন সকালে অমিতের কাছে মীরার কল এলো। আজ অফিসে আসতে হবে না, মীরা বলল। আর একটা কাজ আছে। জি, একটা ডেলিভারি করতে হবে, ওয়্যারহাউস থেকে কিছু ফাইল বাইরে যাবে। অমিত কিছু জিজ্ঞেস করল না, সে তৈরি হয়ে গেল, কিন্তু তার জানা ছিল না সেদিন তার ইমানদারির সবচেয়ে বড় পরীক্ষা হবে। দুপুরের দিকে যখন অমিত ফাইল নিয়ে মীরার বাড়ি থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে লেখা, বাড়ি থেকে কল। সে ফোন ধরল। মোবাইল হ্যান্ডসফ্রি ছিল। ওপাশ থেকে গলা কাঁপছিল। অমিত, তোর বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর বেটা, ডাক্তার বলছে আজ থেকে কাল সকালের মধ্যে ব্যবস্থা না হলে তোর বাবা। সে আর বলতে পারল না। শব্দের আগেই চোখের জল এসে পড়ল। অমিতের চোখের সামনে মীরার বড় বাড়ি, একটু দূরে মীরা দাঁড়িয়ে। কিন্তু সেই মুহূর্তে অমিতের দুনিয়া সংকুচিত হয়ে শুধু একটা হাসপাতালের বেডের মতো হয়ে গিয়েছিল। মীরা তার অবস্থা দেখে ফেলল। সে বুঝে গেল এটা সেই সময় যখন মানুষ ভাঙে না, হয় চুপচাপ ছড়িয়ে যায়, নয়তো আরও মজবুত হয়ে যায়। কত টাকা লাগবে? মীরা খুব সোজা কথায় জিজ্ঞেস করল।
অমিত তৎক্ষণাৎ মাথা তুলল। তার চোখে প্রথমবার কঠোরতা। না, সে এক কথায় বলল। মীরা একটু চমকে গেল। আমি সাহায্য করছি না। অমিত আবার বলল, আমার বাবার জান আছে, কিন্তু আমার ইজ্জাতও আছে। আমি উধার চাই না, দান চাই না। মীরা গভীর শ্বাস নিল। ঠিক আছে, তাহলে চলো। কোথায়? অমিত জিজ্ঞেস করল। হাসপাতালে। মীরা বলল, কারণ কিছু সিদ্ধান্ত তর্কে হয় না, উপস্থিতিতে হয়। সেই দিনই মীরা অমিতকে নিয়ে হাসপাতালে পৌঁছাল। অমিত দৌড়ে ভেতরে গেল। আইসিইউ এর বাইরে তার মা বসেছিল, চোখ ফোলা, হাত জোর করে শুধু একটা কথা বারবার বলছিল, ভগবান, আমার মানুষটাকে বাঁচিয়ে দাও। অমিত মায়ের কাছে বসল, কিছু বলল না, শুধু তার মাথা নিজের কাঁধে রাখল। মীরা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভেতরে ঢোকেনি, কারণ সে জানত এই মুহূর্তটা অন্য কারো। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। অপারেশন করতে হবে, তিনি বললেন তৎক্ষণাৎ। আর এর জন্য ডাক্তার টাকার পরিমাণ বললেন। মায়ের চোখ বড় হয়ে গেল। এত টাকা? তার গলা কেঁপে গেল। অমিত পলক না ফেলে ডাক্তারের দিকে তাকাল। কত সময় আছে? 4, বেশি হলে 6 ঘন্টা। ডাক্তার ভেতরে চলে গেলেন। অমিত উঠে দাঁড়াল। মীরা বুঝে গেল এ কোথাও যাচ্ছে। থামো, মীরা বলল। অমিত থামল, পিছন ফিরল। মীরা বলল, তুমি চাকরি চেয়েছিলে না? হ্যাঁ, অমিত বলল, কিন্তু এখনই? মীরা মাঝপথে কেটে বলল, আর এখন থেকে? অমিত প্রশ্নসূচক চোখে তাকাল। মীরা খুব শান্ত গলায় বলল, আমার কোম্পানিতে একটা স্কিম আছে, ট্রেনিং এমপ্লয়মেন্ট। যাদের কাজ আসে তাদের আগে কাজ দেওয়া হয়, আর দরকার পড়লে মেডিকেল সাপোর্টও। অমিত কিছু বুঝতে পারল না। মানে? মীরা তার চোখে চোখ রেখে বলল, মানে এই টাকা দান হবে না, এটা তোমার চাকরির অংশ হবে, লিখিত, আইনি, ইজ্জতের সাথে। অমিতের শ্বাস দ্রুত হয়ে গেল। কিন্তু যদি তুমি মেহনত না করো তাহলে এটা আমার দায়িত্ব, মীরা বলল। কিন্তু যদি করো তাহলে এটা তোমার হক। অমিতের চোখ থেকে প্রথমবার নিঃশব্দে চোখের জল পড়ল। সে মাথা নিচু করল। আমি মেহনত করব, সে বলল, পুরো জীবন। ঠিক তখনই বিক্রম শেঠ হাসপাতালে ঢুকলেন। মীরা নিজেই তাকে ফোন করেছিল। বিক্রম শেঠ চারদিকে তাকালেন। সাধারণ মানুষ, ঘাবড়ানো, ঘামে ভেজা মুখ। তিনি মীরার দিকে তাকালেন। এসব কি? মীরা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এটা সেই জায়গা পাপা, যেখানে টাকার আসল দাম বোঝা যায়। বিক্রম শেঠ অমিতকে দেখলেন। এই সেই ছেলে? মীরা মাথা নাড়ল। বিক্রম শেঠ ডাক্তারের সাথে কথা বললেন। পেপার ওয়ার্ক হল, অপারেশনের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু তাদের মুখে কোনো গর্ব ছিল না, বরং একটা অদ্ভুত নীরবতা। অপারেশন থিয়েটারের বাইরে ঘণ্টাগুলো হামাগুড়ি দিয়ে কাটছিল। অমিত দেয়ালে ঠেস দিয়ে বেঞ্চে বসেছিল, চোখ বন্ধ, হাত জোড়া। মীরা পাশে বসেছিল, কিছু না বলে। কিছুক্ষণ পর অমিত বলল, আপনি এটা কেন করলেন? মীরা তার দিকে তাকাল। কারণ তুমি সেদিন সেই বুলোকে পানি খাইয়েছিলে। অমিত চমকে উঠল। মীরা এগিয়ে বলল, কারণ টাকা পেলেও তুমি মিথ্যে বলনি, কারণ তুমি ভেঙেছ কিন্তু ঝুঁকোনি। মীরার গলা ভারী হয়ে গেল। আর কারণ আজকের যুগে এমন মানুষ কমে যাচ্ছে। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বাইরে এলেন, হাসলেন। অপারেশন সফল হয়েছে। অমিত সেখানেই বসে পড়ল, যেন তার পায়ে আর জোরই নেই। মা কেঁদে উঠলেন। মীরার চোখও ভিজে গেল। কিন্তু বন্ধুরা, গল্প এখানে শেষ হয়নি। কারণ এখন অমিতের জীবন বদলে যাবে, আর সেই বদলের সাথে এমন একটা সত্য সবার সামনে আসবে যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। খ্যার বন্ধুরা, কিছুক্ষণ পর অমিতের বাবাকে আইসিইউ থেকে বাইরে শিফট করা হলো। মা প্রথমবার শান্তির শ্বাস নিলেন। কাপা হাতে অমিতের কপাল চুমু খেলেন। ভগবান তোকে লম্বা আয়ু দিক বেটা। অমিত চোখ বন্ধ করল, কারণ চোখ খোলা থাকলে হয়তো তার চোখের জল থামত না। পরের দিন সকালে হাসপাতালের জানালা দিয়ে সূর্যের হালকা কিরণ ঢুকল। অমিতের বাবার চোখ খুলল, দুর্বল কিন্তু জীবিত। অমিতকে খুব আস্তে বললেন, অমিত। অমিত তৎক্ষণাৎ কাছে এলো। হ্যাঁ পাপা। তুই চাকরি খুঁজতে গিয়েছিলি না? অমিত কিছু বলতে পারল না, শুধু মাথা আনল। বাবা তার আঙুল শক্ত করে ধরলেন। ইজ্জত হারাস না বেটা,
গরিবই চলে যাবে, কিন্তু ইজ্জত চলে গেলে কিছুই থাকবে না। আর বন্ধুরা, এটা সেই মুহূর্ত ছিল যখন অমিত বুঝল সে ঠিক পথ বেছে নিয়েছে। সেই মিটিং রুমে বিক্রম শেঠও ছিলেন। তিনি অমিতকে মন দিয়ে দেখলেন, কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আমাকে ভুল বুঝো না, আমি আজও মনে করি দুনিয়া টাকা দিয়ে চলে। অমিত চুপ করে রইল। বিক্রম শেঠ এগিয়ে বললেন, কিন্তু এটাও সত্যি, টাকার দিক ঠিক করে মানুষ। তিনি অমিতের দিকে ফাইল এগিয়ে দিলেন। কাজ ইমানদারির সাথে করো, কারণ এখানে কোনো এহেসান চলে না। অমিত দাঁড়িয়ে গেল। স্যার, আমি এহেসান তুলতে আসিনি, আমি দায়িত্ব তুলতে এসেছি। বিক্রম শেঠের চোখ এক মুহূর্ত থমকে গেল। কয়েক সপ্তাহ পর অমিতের জীবন বদলাচ্ছিল, নাটকীয়ভাবে নয়, শান্তভাবে। সকালে কাজ, সন্ধ্যায় ট্রেনিং, রাতে হাসপাতাল। বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। মায়ের চোখে এখন ভয় কম, গর্ব বেশি। কয়েক মাস পর মীরা একটা ছোট মঞ্চ তৈরি করল। কোনো মিডিয়া নেই, কোনো চমক নেই, শুধু কোম্পানির কর্মচারী আর কিছু ছেলেমেয়ে যারা চাকরির খোঁজে ছিল। মীরা মাইক তুলে একটা লাইন বলল, আজ আমরা একটা নতুন স্কিম শুরু করেছি, নাম মৌকা। সে এগিয়ে বলল, এখানে কোনো রেজিস্ট্রেশন ফি হবে না, কোনো সুপারিশ লাগবে না, শুধু কাজ আর ইমানদারি দেখা হবে। তারপর সে অমিতের দিকে তাকাল। এই স্কিম কোনো ফাইল থেকে শুরু হয়নি, একজন মানুষ থেকে শুরু হয়েছে। অমিত মাইক নিল না, শুধু সেখানে দাঁড়িয়ে রইল। ভিড়ে কারো চোখ ভিজে দিয়েছিল, কারো মুখে আশা। সন্ধ্যায় অমিত হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। মীরা কাছে এলো। এখন কি প্ল্যান? সে জিজ্ঞেস করল। অমিত হেসে বলল, এখন আর ঘুরে বেড়ানো নয়, এখন সামলানো। মীরা প্রথমবার হালকা হাসল। আর যদি কখনো আবার পড়ে যাও? সে জিজ্ঞেস করল। অমিত খুব সাধারণ জবাব দিল, তাহলে আবার উঠব, কিন্তু ঝুঁকব না। মীরা আকাশের দিকে তাকাল। হয়তো এটাই ইনসানিয়ত। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় সত্য এটাই, গরিবই মানুষের মজবুরি হতে পারে, কিন্তু বেইমানি কখনো তার পরিচয় হওয়া উচিত নয়। কারণ অবস্থা যাই হোক না কেন, মানুষকে বড় বা ছোট করে তার টাকা নয়, তার চরিত্র। আর যখন কেউ সাহায্যকে এহসান না করে মৌকা বানিয়ে দেয়, তখনই আসল ইনসানিয়ত বেঁচে থাকে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, যদি তোমার সামনে এমন একটা গরিব ছেলে দাঁড়ায় যে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, খিদে পেয়েছে, ভেঙে গেছে, কিন্তু তবুও ইজ্জত নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি কি করবে? চোখ ফিরিয়ে নেবে, নাকি তাকে এগিয়ে যাওয়ার একটা সত্যিকারের মৌকা দেবে? যদি এই গল্প তোমার মন ছুঁয়ে থাকে, যদি মনে হয় সমাজের এমন গল্পের দরকার আছে, তাহলে ভিডিওটা লাইক করো, তোমার বন্ধু পরিবারের সাথে শেয়ার করো।